যে বিষয়টি আমরা কথা বলতে চাই যে শেয়ার বাজারে মার্জিন ঋণ ব্যবস্থায় একটি পরিবর্তন আনছে, সেই জায়গাটাতে আসলে আপনি কি দেখেন? এটি পরিবর্তন হলে আসলে কোন জায়গাগুলোতে বেশি সুযোগ তৈরি হবে বলে আপনি মনে করেন? আপনাকে এবং চ্যানেল ওয়ান টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরটা আপনি যেইভাবে আমাকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু প্রশ্নটা পিসমিল, মানে একটা পার্টিকুলার মার্জিন রুলের ব্যাপারে আপনি কথা বলছেন, বাট এটার উত্তর কিন্তু পিসমিলে দেওয়া যাবে না। এর উত্তর অনেকটা হলিস্টিক, অনেক কিছু এটার সাথে জড়িত। প্রথমে আমাদের বুঝতে হবে মার্জিন রুলটা কী জিনিস। কারণ আমি এই যে একটু আগে আপনাদের রিপোর্টিংটাও দেখছিলাম, ওখানে যেভাবে বলা হয়েছে সাধারণ মানুষ এই কথাবার্তার কিছুই বুঝবে বলে আমি মনে করি না। কারণ মার্জিন রুল এটা হলো আপনার, এটার আগে দেখতে হবে রুলের বাংলা হলো বিধি, এবং এটা একটা পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে কিন্তু এই রুলটা হয়েছে। সো সেই অ্যাক্টটার নাম কি? সেই অ্যাক্টটার নাম হলো বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993। সো এই অ্যাক্টটাও কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট না। এই অ্যাক্টটা তৈরি হয়েছে এটার আগে পাকিস্তান আমলে আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অ্যাক্ট অর্ডিন্যান্স 1969। সো অ্যাক্টকে এক্সপ্লেন করে আপনার রুল, বাংলাতে বলে বিধি, আর অ্যাক্ট অর্থ হলো আইন। এবং এই যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন রুলস 2025 অন মার্জিন, ব্র্যাকেটের শব্দটা মার্জিন, অর্থাৎ 20 মার্জিন রুল 2025 সালে লেটেস্ট হয়েছে। তো এটা বর্তমান জাতীয়তাবাদী সরকার এখন ক্ষমতায়, ওনারা এটার উপরে কিছু চেঞ্জ এনেছেন। তো এই রুল বোঝার আগে আমাকে বুঝতে হবে মার্জিন কি জিনিস। তো আমি কেন এই কথাগুলো বলছি, যে আমরা যতই ইনভেস্টরদের স্বার্থ নিয়ে কথা বলি, ইনভেস্টরদের স্বার্থের পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য কিছু ইনস্টিটিউশন এবং গ্রুপের স্বার্থ জড়িত। সো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যখনই কোনো ডিসিশন নিতে যায়, তাকে কিন্তু ডিলেমাই পড়তে হয় যে ইনভেস্টরদেরকে, মানে ওদের স্বার্থটাকে বড় করে দেখবে, নাকি আপনার ব্রোকারেজ হাউস যেগুলো আছে, তারপরে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ আছে, বিভিন্ন আপনার অর্গানাইজেশন এই পুঁজিবাজারের সাথে জড়িত। কারণ বাংলাদেশের পুঁজিবাজার এটা কিন্তু মাইক্রো লেভেলের ব্যাপার না, এটা হলো একটা সামষ্টিক ব্যাপার, এটা আপনার একটা ম্যাক্রো মার্কেট। তো মার্জিন হলো যে আপনি যখন পুঁজিবাজারে গিয়ে শেয়ার কিনবেন, আপনি আপনার টাকা দিয়ে শেয়ার কেনার কথা, এবং শেয়ার কেনার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এই যে ব্রোকারেজ হাউসে, এবং অ্যাকাউন্ট খুলে আপনি শেয়ার কিনবেন। তার মানে এই শেয়ারটা হলো আপনার একটা মালিকানা। বাট এই শেয়ার কেনা, আরেকটু বেশি টাকা দিয়ে শেয়ার কেনার জন্য আপনি কি করছেন, ওই ব্রোকারেজ হাউস বা ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন। কতটুকু লোন নিতে পারবেন, এটার যে লিমিট, ওইটা নিয়েই হলো এই আইনটা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুল 2025। এখন এটার মধ্যে কি পরিবর্তন আনা হলো, এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে কিন্তু পুরো মার্জিন রুলটা আগে বুঝতে হবে। আর মার্জিন রুল বোঝার জন্য আপনাকে ওই যে বলেছি দুইটা প্যারেন্ট অ্যাক্ট এবং অর্ডিন্যান্স, একটা হলো বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993, এবং এর আগে হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969। এরপরে আবার সিকিউরিটিজ এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট 2013। সো আপনি জাস্ট ইন পিসমিল মার্জিন রুলের কি পরিবর্তন আসলো এবং এটাতে কি এফেক্ট হবে, এটার উত্তর এভাবে এত সহজভাবে দেওয়া সম্ভব না। এটি ব্যাপক আলোচনা রয়েছে স্যার। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই বিধিমালায় সাধারণ সিকিউরিটির জন্য মার্জিন ঋণের অনুপাত এক করা হয়েছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে মার্জিন ঋণের অনুপাত এক, এটা আগে যারা ইনভেস্টর তাদেরকে বুঝাতে হবে যে, বিকজ এখানে কিন্তু ইনভেস্টরদের আপনার ওদেরকে নলেজেবল করা, ওদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দেওয়া, এগুলো কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তাদের এটা আপনার একটা লিগ্যাল দায়িত্ব যে যারা ইনভেস্টর এবং এই মার্কেটের সাথে যারা জড়িত,
তাদেরকে ওয়াকেবহাল করা এবং তাদেরকে সেই পরিমাণ জ্ঞান দেওয়া। আপনি যে 1:1 বলছেন, আপনাকে বুঝতে হবে যে ইনভেস্টর মার্কেটে এসেছিল শেয়ার কিনতে, শেয়ার মানে মালিকানা, তো শেয়ার কেনার জন্য সে তার টাকাটা দিয়েছে। এখন সে যদি একটু অত্যন্ত ধর্মের ইয়েতে যদি সে এসে থাকে যে আমি কোনো সুদ বা ইয়েতে যাব না, যেটাকে কোরআনের বা ভাষায় বলা হয় রিবা। হ্যাঁ, আমি একটু আপনার কোরআনের একটা আয়াত আপনার কাছে বলছি। এটা হলো সূরা বাকারা 2 নম্বর সূরা, এটার 275 নম্বর আয়াতে বলা আছে যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, কিন্তু তোমাদের জন্য সুদ বা রিবা এটা হারাম। তো এখন 1:1 যে আপনি বলছেন, আপনি 1% দিয়ে শেয়ার কিনেছেন, হালাল আপনার অ্যাজ পার ইসলাম, আর বাকি 1% দিয়ে আপনি ঋণ নিচ্ছেন। ঋণ নেওয়া মানে ইউ আর ইন দি মানে প্রসেস অফ গিভিং ইন্টারেস্ট, এবং যেটা নাকি রিবা। সো এই কথাগুলো কিন্তু আপনাকে ইনভেস্টরদেরকে বুঝাতে হবে। এখন এখানে স্বার্থ কাদের বেশি জড়িত এটাও আপনাকে বুঝতে হবে, কারণ ইনভেস্টর যদি এগুলো না বুঝে, যেই কারণে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিন্তু অনেক কঠিন দায়িত্ব। অনেক সময় পপুলার সলিউশন ওনারা দিতে পারেন না। পপুলার বলতে কার কাছে পপুলার? কারণ এখানে কিন্তু দুইটা পার্টি। সো আপনি ব্রোকারেজ হাউস বা ব্যাংক যারা ঋণ দিতে চায়, তারা যত বেশি ঋণ দিবে তাদের জন্য ভালো, বাট ইনভেস্টর যিনি ঋণ নেবেন তাকে যদি আপনি ওরকমভাবে প্রোটেক্ট না করেন, তাহলে তো সে আবার পথে বসবে। এখন হয়তো আপনার বিভিন্ন আলোচনা আপনার বিসেক নিয়ে হচ্ছে, বাট বিসেকে যারা এখন বসছেন এই জাতীয়তাবাদী সরকারের আমলে, আমার পার্সোনাল নলেজে আমি জানি তারা অত্যন্ত সজ্জন ব্যক্তি, দেশপ্রেমিক ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি। সুতরাং আমরা যে এই আলোচনা করছি, আমাদেরকে সেই পরিমাণ ইকুইপড হয়ে কথাবার্তা বলা উচিত। একই সাথে এই বিধিমালায় আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যে পোর্টফোলিওর ইকুইটি 25% নিচে নামলে আগাম নোটিশ ছাড়াই ফোর্স শেয়ার সেল করার যে বিধান রাখা হয়েছে, এতে কি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হবে কিনা, কি মনে হয় আপনার কাছে? আপনার বিনিয়োগকারী তো আগে বুঝতে হবে যে আপনার এই যে একটু আগে বললাম 1:1 রেশিও, তার মানে আপনি নিজের পুঁজি দিয়ে যেই শেয়ারটা কিনেছেন এই পরিমাণ টাকা আপনি ঋণ নিতে পারবেন। এরপরে এখানে এই আইনটা যদি বা আপনি বিধিগুলো যদি পড়েন, ওখানে বলা আছে যে আপনার এখানে কিন্তু আইনটা মানে ইনভেস্টরদের স্বার্থে যতটুকু একই পরিমাণ ব্রোকারেজ হাউস এবং ব্যাংকগুলোর জন্য, কিন্তু এটা আলটিমেটলি গিয়ে কিন্তু যখনই শেয়ার মার্কেটে কোনো ধস নামে বা কোনো ঝামেলা তৈরি হয়, সে তো ওই ঋণ তো হারায়। তার যে 1:1 যে তার পুঁজি ছিল, এটা অটোমেটিক, এটা আপনার ওকে কিছু না বলেই ব্রোকারেজ হাউস এটা নিয়ে নিতে পারবে। যেই কারণে আপনার একটা লিমিট করে দেয় বিসেক এই রুলের মধ্যে। ওটা হলো ওই যে আপনি একটু আগে রিপোর্টিংয়ে আমরা দেখছিলাম পি রেশিও মানে হলো যেই শেয়ারে আপনি ইনভেস্ট করছেন এই শেয়ারের প্রাইস। পি রেশিওটা নিয়ে আপনার কাছে বিস্তারিত শুনবো। স্যার, যে বিষয়টি আমরা কথা বলছিলাম যে পি রেশিও 30 থেকে 40 করা হয়েছে, এই জায়গাটাতে আপনি যদি বলেন যে এটি আসলে সুবিধাটা কি হবে, একই সাথে যে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু ক্যাটাগরি বাদ পড়ছে, এই বিষয়টা যদি। সো আমি পরের উত্তরটা আগে দিচ্ছি যে আপনার যখন নাকি আপনি মার্জিন ঋণ নেন, তখন কিন্তু সব আপনার শেয়ারে এটা আপনি ইনভেস্ট করতে পারেন না। এটার জন্য এই বিধিতে বলা আছে, এটা কিন্তু ইনভেস্টরদের প্রোটেকশনের জন্যই করা হয়েছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে শেয়ার মার্কেট, শেয়ারের ক্যাটাগরাইজেশন করা আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, জি ক্যাটাগরি। সো এগুলোর কিন্তু আপনার সংজ্ঞা অনেকেই জানে না এটার মানে কি। তো এ ক্যাটাগরি ছাড়া কিন্তু আপনি এরকম মার্জিন মানে ঋণ আপনি নেওয়ার কথা না। এবং ওই এ ক্যাটাগরির শেয়ারেরও আপনার যখন আপনি ইনভেস্ট করবেন, এটার যে ইন্ডিভিজুয়াল শেয়ারের প্রাইস, এটাকে আপনি আর্নিং পার শেয়ার দিয়ে যদি ভাগ দেন, তাইলেই আপনার পিই রেশিওটা বের হয়।